শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় নতুন বছরের রাজনীতি। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ রবিউল আলম, এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। আমরা তিনজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, চাইলে আপনারাও এই আলোচনা অংশ নিতে পারেন। সেক্ষেত্রে টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন প্রাসঙ্গিক প্রশ্ন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় নতুন বছরের রাজনীতি। অবশ্যই আমাদের যে দৈনন্দিন জীবন, যাপিত জীবন, সব কিছুই আবর্তিত হয় ঘুরে ফিরে রাজনীতিকে ঘিরেই। 2020 যেটি ছিল সেটি আমরা বলি যে উহান থেকে ছড়িয়ে পড়া যে বিষ, সেটিতে নীল হয়ে গিয়েছিল পুরো বিশ্ব। সেখান থেকে 2021-এ নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে সম্ভাবনার দুয়ার যাতে উন্মোচিত হয় বিভিন্ন জায়গায়। সেই ক্ষেত্রে রাজনীতিতে ইতিবাচক বা গুণগত পরিবর্তনের কথা সবাই বলে, সেই জায়গাতে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলার দর্শকদেরকে। হ্যাঁ, একটা সংকটের মধ্যে তো আমরা আছি। কিছুটা হচ্ছে অতিমারি কোভিড-19, আর তার আগের থেকেই আছে আমাদের রাজনীতির একটা সংকট রয়েছে বাংলাদেশের রাজনীতির। কারণ আমাদের গণতন্ত্র, আমাদের ক্রেডিবল নির্বাচন, আমাদের ধরেন প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র অথবা কার্যকর পার্লামেন্ট, সুশাসন এবং জনগণের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ রাজনীতিতে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় কিন্তু নেই। এই সংকট কিন্তু আমাদের রয়েছে। 2020 আমাদের খুব ভালো যায়নি, কারণ আমরা মনে করেছিলাম যে সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার নির্বাচন এবং যে সমস্ত উপনির্বাচনগুলি হয়েছে সেখানে অন্তত একটা প্রতিযোগিতা বা একজন প্রার্থী, একজন ভোটারের অবাধে ভোট দেওয়ার একটা অবাধ সুযোগ সরকার নিশ্চিত করবে, সেটাও সরকার করেনি। অর্থাৎ একদলীয় শাসন, একদলীয় রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা, যে কোনো মূল্যে উইন, সেই মানসিকতার থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনও বেরিয়ে আসেনি। তাদেরকে এখান থেকে বেরিয়ে আনার একটা বড় দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর পড়েছে রাজনৈতিক দল হিসাবে। সেটি অনেক সহজ হয় যে আওয়ামী লীগের যদি সুমতি হয়ে তারা যদি বেরিয়ে আসে আবার এই ক্ষমতা দখল, ক্ষমতার লালসা, ক্ষমতায় থাকার যে অভিপ্রায়, এর থেকে বেরিয়ে আসলে কিন্তু 2021টা অনেক ভালো হতে পারে। কিন্তু যে নির্বাচনগুলি হচ্ছে অথবা রাজনীতির কর্মসূচি যেগুলি আছে, শান্তিপূর্ণ কর্মসূচি, গণতান্ত্রিক কর্মসূচি, সেখানে যেভাবে তারা বাধা প্রয়োগ করছে। আপনি জানেন অতি সম্প্রতি হয়েছে যে পুলিশের অনুমতি ছাড়া কোনো মিছিল সমাবেশ কোনো কিছুই করা যাবে না, মানববন্ধনও করা যাবে না, এখন এমন জায়গায় চলে গিয়েছে। শেখ রবিউল আলম, আপনি যে নির্বাচনগুলোর কথা বলছিলেন সেখানেও বলা হয়ে থাকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে আপনারা প্রতিদ্বন্দ্বিতার খাতিরেই কেবল প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা, বা কতটা আপনারা জিততে চাইছেন, কতটা অংশগ্রহণ করতে চাইছেন সক্রিয়ভাবে, সাংগঠনিক দুর্বলতা, সেই সব বিষয়গুলোও কিন্তু ঘুরে ফিরে আসে। এইটা হচ্ছে কি আওয়ামী লীগের এই নির্বাচন ম্যানিপুলেট করার যে অপকৌশল, সেটাকে আড়াল করার জন্য একটা রাজনৈতিক বক্তব্য আওয়ামী লীগ দেয়। আপনি নির্বাচন যদি ক্রেডিবল হয়, মানুষ যদি অবাধে ভোট দিতে পারে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে যারা এসেছে, অনেক স্বতন্ত্র প্রার্থী এসেছে, তারা যদি একটা এনভায়রনমেন্টে নির্বাচনটা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ থাকে, নির্বাচন কমিশন যদি একবার স্বতন্ত্র থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে, তাহলে বিএনপি অভিযোগ করলে সেটা কি মানুষের কাছে গুরুত্ব পাবে? আমরা তো দেখলাম যে মানুষই ভোট বর্জন করেছে। তার কারণটা কি? যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বড় কথা না, ভোট ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা নেই। এই জায়গায় তো আমরা চলে গিয়েছি, তাই না? তো সেখান থেকে উত্তরণের কাজটা কি হচ্ছে? আপনাকে একটা আমরা 91, 96, 2001, 2008ও বলবো আমরা তো একটা ক্রেডিবল নির্বাচন করছিলাম। রাজনৈতিক দলগুলি ছোটোখাটো অভিযোগও ছিল, কিন্তু জনগণের কাছে তো সেই অভিযোগ আপনার আমলে আসেনি, এবং জনগণ কিন্তু নির্বাচন গ্রহণ করেছে, বলেছে না স্বচ্ছ হয়েছে এবং আমরা ভোট দিতে পেরেছি অবাধে, পার্লামেন্ট গঠন হয়েছে, সরকারি দল ক্ষমতার বাইরে গিয়েছে, বিরোধী দল সরকার গঠন করেছে। এই কালচার তো চলছিল। তো 2014-এর পর থেকে আওয়ামী লীগ যেভাবে ভোট ব্যবস্থাপনা দখল করেছে, এক পেশে করেছে, একদলীয় করেছে, এবং ভোট ব্যবস্থাপনার সাথে যে সমস্ত আমাদের দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর জড়িত রয়েছে, নির্বাচন কমিশন মন্ত্রণালয় জড়িত রয়েছে, সেগুলি একেবারে সরকারি দলের নেতাকর্মীদের চেয়েও বেশি উদ্গ্রীব হচ্ছে
ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা মার্কাকে উইন করবার জন্য। এই ব্যবস্থাপনাটা কেন হলো? সেই ব্যবস্থাপনার থেকে বেরিয়ে আনার জন্য পথ হলো দুটি। একটা হচ্ছে আওয়ামী লীগের সুমতি, আমি আবারও বলছি, আওয়ামী লীগ যদি মনে করে তারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনরায়ের উপর তারা আস্থা রাখতে চায় এবং বাংলাদেশের মানুষকে তার যে রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, ভোট দেওয়ার যে রাষ্ট্রের মালিকানার অধিকার প্রতিষ্ঠিত করতে দিবে অবাধে, তাহলে তো সংকট দূরীভূত হয়। আমরা তো বলছি যে একটা ক্রেডিবল নির্বাচনের আয়োজন করো। আমরা কিন্তু বলছি না তুমি ক্ষমতার বাইরে এখনই তোমাকে যেতে হবে, আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও, অথবা তুমি আর ক্ষমতায় থাকতে পারবে না। তুমি বাংলাদেশের ক্ষমতায় যাওয়া বা ক্ষমতার বাইরে যাওয়া অথবা ক্ষমতায় যাওয়া, এটা জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে তুমি অবাধ সুযোগটা করে দাও। সেখানে তো আওয়ামী লীগকে আমরা আনতে পারছি না, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেটি যদি হয়, আপনি করোনা বলেন, আমাদের অর্থনীতি বলেন, আমাদের সামাজিক অবক্ষয় বলেন, সুশাসন বলেন, সব কিছু নিশ্চিত হবে। কারণ রাষ্ট্র তখন জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে। এক বাক্য দেব, আর জনগণের মালিকানা যখন প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিক দলের জবাব দিতে হবে, সরকারের জবাব দিতে হবে, পার্লামেন্ট কার্যকর হবে, অতএব জন অধিকার প্রতিষ্ঠিত হবে। নাজমা আক্তার, আপনি শুনছিলেন যে বিষয়টি আসলে বলছেন, এখানে বেশ কিছু প্রসঙ্গ এসেছে। প্রতিযোগিতামূলক যে গণতন্ত্র, অংশগ্রহণমূলক নির্বাচন, সেই সব বিষয় জনরায়ের প্রতি কতটা আস্থাশীল থাকছে রাজনৈতিক দলগুলো, পুরো বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলার সংলাপে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি বলতে চাই যে আমি ছাত্রলীগের একজন প্রাক্তন কর্মী, সেই জন্য বাংলাদেশ ছাত্রলীগের আজকে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী, ছাত্রলীগের সকল নেতা কর্মীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি রবিউল ভাই যেটা বললেন, ওনারা কথা অনেক চমৎকার বলেন, সেটা শুনতে ভালো লাগে, কিন্তু আসলে যেগুলি ওনারা করে এসেছেন সেগুলিরই সবসময় ওনারা দুঃস্বপ্ন দেখেন। সেই দুঃস্বপ্নের আঙ্গিকেই কিন্তু তারা বর্তমান পরিস্থিতিতে তারা কথা বলে। অর্থাৎ তারা রাজনীতিটা ডিফিকাল্ট করেছেন, তারা ক্ষমতা দখল করেছিলেন, তারা ক্ষমতার এই যে মানে সংসদ সদস্যদের নির্বাচনে যে মাসেলম্যান সৃষ্টি করা কিংবা ব্যবসায়ীদের দখলে দেওয়া, বড় বড় টাকাওয়ালাদের কাছে নমিনেশন বিক্রি করা, এই সবকিছু শুরু করেছিলেন জিয়াউর রহমান ক্ষমতা দখলের পরে, এবং তারপরে সেই ধারাবাহিকতায় বেগম জিয়াও সেটি করেছেন। অর্থাৎ বিএনপির রাজনীতি হচ্ছে ক্ষমতা দখলের রাজনীতি এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতি। কারণ আপনারা যখন দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থেকে যাবে না, ক্ষমতা ছাড়বে না বিধায় কিন্তু তত্ত্বাবধায়ক যে সরকার ব্যবস্থা ছিল সেটাকে তারা বিতর্কিত করেছিল। যখন তাদের 5 বছর টেনিউর যখন শেষ হলো, তখন কিন্তু তারা হঠাৎ করে তাদের নির্বাচিত প্রেসিডেন্টকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করলো, কিংবা তাদের বিএনপির একজন আইনজীবীকে তারা 2 বছর মেয়াদ বাড়িয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার জন্য তারা যে সকল কার্যকলাপ গ্রহণ করলো, সেগুলি কিন্তু বিতর্কের জন্ম দিয়েছিল এবং সে তার প্রেক্ষিতে কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছিল। এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যে ত্রুটিগুলি ছিল তখন কিন্তু সেটি প্রবল আকারে দেখা দিয়েছিল। আর প্রথমে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন 3 জোট যখন মিলে করেছিল, বিএনপি, আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, বিএনপির নেতৃত্বে 7 দল এবং অন্যান্য দল, অন্যান্য মোর্চারা যারা করেছিল, তখন কিন্তু কথা ছিল যে বিএনপি যখন ক্ষমতায় আসলো 91 সালে, তখন বলা ছিল যে ক্ষমতায় গিয়ে বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকারের যে সকল ভুল ত্রুটি সেগুলি উনি সংশোধন করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু তারা সেগুলি করেননি এবং তারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বরঞ্চ এটাকে আরো মিসইউজ করেছেন। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যখন ওনারা নির্বাচন দিয়েছেন, নির্বাচনে কিভাবে কারচুপি করেন, নাজমা আক্তার, শেখ রবিউল আলম যেটি বলছেন যে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের এক ধরনের অনাস্থা এসেছে, সেই জায়গায় আপনার বক্তব্য কি থাকবে? না, অনাস্থা তো বিএনপির জন্য বিএনপির নেতা কর্মীদের অনাস্থা আছে, তারা ভোট কেন্দ্রে যায় না, কারণ বিএনপির নেতাদের এটা ব্যর্থতা, রাজনৈতিক দল হিসেবে বিএনপির ব্যর্থতা। কিন্তু সাধারণ জনগণ তো নির্বাচন করতে চায়। বিএনপি তো জানে যে 5 বছর পর পর জাতীয় নির্বাচন হয়, সেই 5 বছর পর পর যখন সংবিধান সম্মতভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন বিএনপি আগে থেকে কোনো রকম প্রস্তুতি ছাড়া তারা তখন নির্বাচনের আগেই তারা হট্টগোল পাকানোর চেষ্টা করে। তখন তারা বিদেশিদের উপর নির্ভর করে, বিদেশিদেরকে ডেকে তাদের কাছে নালিশ করা, বা কিভাবে নির্বাচনে যাবে, সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যেতে না পারে তাহলে তারা নির্বাচনে যাবে না, এই ধরনের যে অপকর্মগুলি করার চেষ্টা করে এবং তাদের দলকে প্রস্তুত করে না, নেতা কর্মীদেরকে প্রশিক্ষিত করে না। সবকিছু মিলিয়ে একটি রাজনৈতিক দল
একটি রাজনীতি, এটা গণতন্ত্রকে সুসংহত করার জন্য তাদের যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা দরকার তারা কিন্তু সেগুলি করে না, না করে শুধুমাত্র নির্বাচনের সময় নির্বাচনকে বিতর্কিত করার জন্য এবং ভোট কেন্দ্রে অনিয়া দেখেন বিএনপি যত সমর্থক তারা কিন্তু জানে যে 11টার মধ্যে বিএনপি ভোট বয়কট করবে, সুতরাং তারা নির্বাচনে কোনো ইন্টারেস্ট শো করে না। আর আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ যারা ভোট কেন্দ্রে যেতে চায় তারা মনে করে বিএনপি তো ভোট বয়কটই করবে আর আওয়ামী লীগ তো 1% ভোট পেলেও হয়ে যাবে, সুতরাং এই যে অনীহাটা তখন তারা ভোট কেন্দ্রে যাওয়ার অনীহাটা তাদের মধ্যে চলে আসে। তা মূল এখানে দেখা যাচ্ছে যে মূল যে জনগণ যে পর্যন্ত মাঠ ভোটের কেন্দ্রে পর্যন্ত যাচ্ছে না, সেটার কারণটাই হচ্ছে যে একটা হচ্ছে বিএনপি সন্ত্রাস করবে, দ্বিতীয়ত বিএনপি বয়কট করবে, সুতরাং এই নির্বাচনে আমরা 1% ভোট পেলেও তো হয়ে যাবে, সুতরাং আমরা এখানে গিয়ে ঝামেলার মধ্যে না যাই। এই যে বাংলাদেশের এই জনগণের মনের মধ্যে যে সংশয়, যে অনীহা যেটা প্রবেশ করানো হয়েছে, সেটার দায় তো বিএনপি এড়াতে পারে। আর এখানে রাজনৈতিক আমি মনে করি এখানে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, তারা যদি মনে করে যে কি কি কারণে জনগণ ভোট কেন্দ্র যাচ্ছে না, কি কি কারণে জনগণ মানে সমস্যা হচ্ছে, কি কি কারণ নিয়ে বিতর্ক আছে, সেগুলো নির্বাচন কমিশন যাতে সুষ্ঠুভাবে করতে পারে সেই জন্য যথাযথভাবে নির্বাচন কমিশনকে তো লিখিতভাবে তাদের যে বক্তব্যগুলি তো লিখিতভাবে তথ্য সমৃদ্ধ করে তাদেরকে জমা দিতে হবে। হ্যাঁ, যদিও এটা তারা এবং গণহারে কথা বলে যে নির্বাচন কমিশন কোনো অ্যাকশন নেয় না, অ্যাকশন না নিলেও তো তারা দেখা যায় যে বিভিন্ন সময় যখন নির্বাচন অনিয়ম হয় অনেকে কিন্তু দেখা যায় নাজমা আক্তার, হাইকোর্টে রিট এখন করে। তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ভোটের যখন প্রস্তুতি নিতে যাচ্ছে, যখন নির্বাচনী উৎসবে সামিল হবার কথা, সেই সময় যদি এজেন্টদের ভিতর আতঙ্ক থাকে, সেই সময় যদি নির্বাচনী প্রচারণাগুলো ঠিকমতো করতে না পারে, কর্মকাণ্ড ঠিকমতো করতে না পারে, তাহলে শেষ পর্যন্ত যে সেটি তো আর উৎসবে পরিণত হয় না। সেই জায়গা থেকে সরকার দলীয় কিংবা যারা আইন শৃঙ্খলা বাহিনী থাকে তাদের অতি উৎসাহ এইসব বিষয়গুলো থাকে কিনা? শুনে এটি হচ্ছে মানে পরাজিত মনোভাবের কথা, পরাজিত রাজনৈতিক দলের যে সংশয়ের কথা। এই সকল এই ভোট কেন্দ্রে যাওয়া, ভোট কেন্দ্র থেকে আমাদেরকে পিস্তল ধরে মাথায়, আমাদের মেয়েদেরও পর্যন্ত পিস্তল মাথায় ঠেকিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আমরা ভোট কেন্দ্র আমরা ছাড়িনি, আমরা ভোট কেন্দ্র চারিপাশে ঘেরাও করে রেজাল্ট না হওয়া পর্যন্ত এসেছি। বিএনপির সেই নেতাকর্মীরা কোথায়, সে আদর্শিক সেই নেতাকর্মীরা কোথায়, নেতার প্রতি তাদের যে দরদ, যে মমতা, সেটি কোথায়, দলের প্রতি তাদের ভালোবাসা কোথায়? সুতরাং শুধুমাত্র জুজুর বয় যে বাতাস যদি কিছু হয় তাও বাতাসে মানে এরকম আমাদের পোস্টার নষ্ট করছে, সুতরাং এটা আওয়ামী লীগের দোষ, এটা বললে তো হবে না। জি, অসংখ্য আমাদের ধন্যবাদ। মতো হচ্ছে শক্তভাবে একটি রাজনৈতিক দল যেভাবে এই আমাদের মতো মানে এই সাউথ এশিয়ান কান্ট্রি গুলোতে নির্বাচনে সবসময় কিছু না কিছু ভুল ত্রুটি থাকে এবং কিছু 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 ক্ষেত্রে অনিয়ম দেখা দেয়, সেইগুলিকে প্রোটেস্ট করে শক্তভাবে মোকাবেলা করা কিন্তু আমাদের এই সকল মানে অসংখ্য ধন্যবাদ সাউথ নাজমা এশিয়ার আক্তার, আপনার বিশেষ সরল রাজনৈতিক স্বীকারোক্তির জন্য দলগুলিতে আমরা দেখি। কিছুটা বাস্তবতা এখনো তো তো আমরা অবশ্যই রয়েছে। পুরোপুরি গণতান্ত্রিক যে গণতান্ত্রিকভাবে সবকিছু আমরা 100% একেবারে কনফার্ম করতে পেরেছি বা স্মুথ করতে পেরেছি, ব্যাপারটা তো সেরকম না। জি, এখনো তো আমাদের অনেক ব্যত্যয় আছে, সেগুলিকে কাটিয়ে উঠতে হবে। সেই কাটিয়ে ওঠার ক্ষেত্রে যে বিএনপি সহযোগিতা না করে, শুধুমাত্র সমালোচনা করে, শুধুমাত্র নালিশ করে, তাহলে তো গণতন্ত্র উত্তরণের পথে বাধা থেকেই যাবে। জি, আমরা আসবো আবার আপনার কাছে। শামীম হায়দার পাটোয়ারি, আপনি শুনছিলেন। জি, ধন্যবাদ। বর্তমান নির্বাচন ব্যবস্থা বা গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা লুজ সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, সবাই পরাজিত হচ্ছে একদিক থেকে। এটা থার্ড পানিপথের যুদ্ধের সাথে কম্পেয়ার করা যায়। থার্ড পানিপথের যুদ্ধে আহমেদ শাহ আবদালি জয়লাভ করলো, কিন্তু এত শক্তি ক্ষয় হলো ইন্ডিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হলো। মারাঠারা পরাজিত হলো, 30-40 বছরের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারলো না, মাঝখান থেকে ব্রিটিশরা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করলো। এখন এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করতেছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি। ল্যান্ডস্লাইডের থেকেও যদি কোনো বড় শব্দ থাকে সেটাও দেয়া যেতে পারে। এই ভিক্টরির ফলে বিএনপির যেটি হচ্ছে, বিএনপি বাংলাদেশের সৃষ্টি হওয়ার পরে সবচেয়ে বেশিবার নির্বাচন বর্জন করেছে, 88, 86, 13 সাল। এবং এর ফলে বিএনপির একটা রিয়েলাইজেশনও হয়েছে যে নির্বাচন বর্জন কোনো সলিউশন হতে পারে না। সেজন্য 13 থেকেও তুলনামূলক বেশি প্রতিকূলতা থাকা সত্ত্বেও তারা 18তে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যদিও এটা তাত্ত্বিকভাবে বলা যায় 13তে অংশগ্রহণ করে 18 বর্জন করা বেটার ছিল, বা 13তে অংশগ্রহণ করার মতো নির্বাচন ছিল। 18 হয়তো বা তাদের জন্য তুলনামূলক কঠিন ইলেকশন ছিল, বাট অংশগ্রহণ করেছে। এর ফলে কি হচ্ছে, বিএনপি দীর্ঘদিন এই ইলেকশন বর্জন করার কারণে তার ওয়ার্ড ভিত্তিক যে শক্তিগুলো, কেন্দ্র ভিত্তিক যে শক্তিগুলো,
এগুলো কিছুটা ক্ষয় হয়ে গেছে। দেখেন, এই আমি আর্চার কে ব্লাডের বইটা পড়ছিলাম, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, চমৎকার লেখা, একদম নিরপেক্ষভাবে উনি লিখেছেন যে ৭০ সালের নির্বাচনে দেয়ার ওয়াজ এ ক্যাটাগরিক্যাল এসপিওনাজ রিপোর্ট ছিল। অ্যান্থনি মাসকানজির বইতেও আছে যে আওয়ামী লীগ পরাজিত হবে না বা জয়ীও হবে না, পিপলস পার্টি পরাজিত হবে না, জয়ী হবে না, কিন্তু একটা হ্যাঙ্গিং গভর্নমেন্ট হবে, এবং তখন ইয়াহিয়া খান উইল কাম আপ অ্যাজ এ ক্রুসেডার এবং তিনি টেক ওভার করতে পারবে, এরকম একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল। জিডব্লিউ চৌধুরী সেই সময় বিখ্যাত হিস্টোরিয়ান, আই থিঙ্ক উনি কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট সেই সময় ছিলেন, উনিও বলেছেন ইয়াহিয়া খানকে আপনি নিশ্চিত থাকেন পাকিস্তানে কোনো দল অ্যাবসলিউট মেজরিটি পাবে না। আর্চার কেপলার বলেছে তার মনে হয়েছিল আওয়ামী লীগ অ্যাবসলিউট মেজরিটি পাবে, কারণ আওয়ামী লীগের ইউনিয়ন থেকে প্রভিন্স পর্যন্ত প্রতিটি লেয়ারে কমিটি ছিল, প্রতিটি লেয়ারে কমিটির অ্যাক্টিভিটিস ছিল, এবং বঙ্গবন্ধুর আন্ডারে সেই সময় কৃষক, শ্রমিক, মজুর, সেনাবাহিনীর কিছু অংশ, ব্যুরোক্র্যাট সবাই একটা পতাকা তলে আসছিল, অ্যান্টি ওয়েস্ট সিম্প্যাথি, অ্যান্টি ওয়েস্ট। এখন আওয়ামী লীগ যখন বাংলাদেশে ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ অনেক ভালো কাজ করছে, অ্যান্টি পভার্টি ড্রাইভ দিচ্ছে, পদ্মা সেতু করছে, রাস্তাঘাট করছে, অনেক কিছুই ভালো করেছে, ডাবল করেছে আমাদের মাথাপিছু ইনকাম, বাট স্টিল একটা বিশাল অঙ্কের মানুষ আওয়ামী লীগ করবে না। দেয়ার উইল বি অলওয়েজ এ অ্যান্টি আওয়ামী ড্রাইভ। এই অ্যান্টি আওয়ামী ড্রাইভটা কোন দল নিতে পারবে, কোন দল নিতে পেরেছে, এটার উপরই বাংলাদেশের গতিপথ সবসময় নির্ভর করেছে, সামনেও তাই করবে। নির্বাচন বর্জন করার কারণে আমার ব্যক্তিগত অভিমত, বিএনপি এই অ্যান্টি আওয়ামী ড্রাইভটাকে তাদের পতাকা তলে পুরোপুরি আনতে পারেনি, এটা হচ্ছে বিএনপির ক্ষতি হয়েছে। এবং এরপরে তো জুলুম, নির্যাতন, অসংখ্য মামলা, বেগম জিয়ারও অনেকদিন জেলে থাকা, সব মিলিয়ে তার বিএনপি একটা খুবই নাস্তানাবুদ অবস্থায় আছে, এটা অস্বীকার করার কিছু উপায় নেই। আওয়ামী লীগের ক্ষতি কী হচ্ছে? আওয়ামী লীগের ক্ষতি অনেক হচ্ছে, আমার মনে হয় বেশি হচ্ছে, কারণ আওয়ামী লীগ তার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কখনো একটানা 13 বছর কখনো ক্ষমতায় ছিল না। সো দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিভাবে দল চালাতে হয়, দেশ চালাতে হয়, দলটাকে ত্যাগী রাখতে হয়, এই শিক্ষাটা আওয়ামী লীগের কখনোই হয়নি, বাংলাদেশের কোনো দলেরই হয়তো হয়নি। আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় ছিল, আবার 5 বছর ক্ষমতার বাইরে, 5 বছর ক্ষমতায় থাকার না, পরে কিন্তু দীর্ঘ 21 বছর তো এর আগে ছিল না। হ্যাঁ, ছিল না, মানে ওটাই বলছি, সেই অভিজ্ঞতাই তাদের বেশি, ক্ষমতায় থাকার থেকে ক্ষমতায় না থাকার অভিজ্ঞতা তাদের বেশি। এখন ক্ষমতায় থাকার ফলে পৌর মেয়র নির্বাচনে দেখা যাচ্ছে 20 জন প্রার্থী, প্রত্যেকেই নিজেকে যোগ্য মনে করছে, এবং মাঠে এটা এক করা খুব কঠিন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই মাঠে আওয়ামী লীগ একত্রিত না, জয়লাভগুলো প্রশাসনিকভাবে জয় হচ্ছে, মাঠে আওয়ামী লীগের কর্মীভিত্তিক জয় হচ্ছে না, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই এক না হওয়ার কারণে এবং ভোটে প্রশাসনের প্রভাব থাকার কারণে মাঠে প্রশাসনের সাথে আওয়ামী লীগের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। কে বেশি বড় আওয়ামী লীগ, কে কত বেশি আওয়ামী লীগের জন্য স্যাক্রিফাইস করতে রাজি, কে কত বড় মুজিব ভক্ত, কে কত বড় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এটা দেখানোর জন্য একটা অশুভ প্রতিযোগিতা, যেটা নিষ্প্রয়োজন। ব্যুরোক্রেসির একটা অ্যাপারেন্ট নিউট্রালিটি রাখা প্রয়োজন ছিল সবসময় তাদের ভিতরে। ব্যুরোক্রেসি সবসময় সরকারকে হেল্প করেছে, সব ব্যুরোক্রেসি করেছে, কোনো ব্যুরোক্রেসি কোনো সরকার কিন্তু অসহযোগিতা করেনি, সেটাই তাদের দায়িত্ব। সরকারের পলিটিক্যাল এজেন্ডাটা রাইট অর রং বাস্তবায়ন করাই ব্যুরোক্রেসির দায়িত্ব, কিন্তু নিজেকে সরকারি দলের অংশ দেখানোর যে প্রতিযোগিতা, অশুভ প্রতিযোগিতা, এটা আমার মনে হয় 12-13 সালের আগে আমরা কখনো দেখিনি। আমরা প্রথম 10 সালের পরে, 12 সালের পরে বা 14 সাল থেকে এটা খুব ভিজিবল দেখছি, 15 সালের পরে, এবং 18 সালের পরে এটা একদম শতভাগ হয়ে গেছে, এটা না বললে বক্তব্যই হবে না। আমি একটা বইয়ের কথা সবসময় বলি, দ্য অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান অ্যান্ড আফটারমাথ, এটা ডিসি জিয়াউদ্দিন আহমেদের লেখা একটা বই, উনি অনেক কিছু ওখানে বলেছেন, কিন্তু সেখানে উনি দেখিয়েছেন কীভাবে উনি সেই সময় নিউট্রালি রেখেছিলেন। চিটাগাংয়ে যখন কু হলো, চিটাগাং যখন মঞ্জু সাহেব দখল করলেন, উনি খুব দ্রুত বুঝে গেলেন ইটস রিজনাল কু, এবং কীভাবে উনি মঞ্জুকে হ্যান্ডেল করলেন, মঞ্জুর কথা ভায়োলেটও করলেন না, আবার নিজের নিউট্রালিটিও উনি ভায়োলেট করলেন না, এরকম একটা সিচুয়েশন। তো ব্যুরোক্রেসির মনে রাখতে হবে যে তারা কিন্তু একটা প্রতিষ্ঠান, তাদের এই প্রতিষ্ঠানটা কিন্তু দলীয় হবে না, তারা কিন্তু বাংলাদেশ সরকারের কর্মচারী, কিন্তু বাংলাদেশ সরকারি দলের কর্মচারী না, এই পার্থক্যটা মাথায় রাখতে হবে। জনাব শেখ রবিউল আলম, আপনি শুনছিলেন, বেশ কিছু প্রসঙ্গ এসেছে, তার মধ্যে আপনাদের ভূমিকা কি হবে সেই বিষয়টি এসেছে, নির্বাচনে কতটা আপনারা ভূমিকা পালন করতে পারছেন সেই বিষয়গুলো এসেছে সার্বিকভাবে, যদি সেগুলো। নাজমা আপার বক্তব্য আমি শুনছিলাম, কিছুটা সরল হতে চেয়েছিলেন, কিন্তু বক্তব্যের মধ্যে যদি আপনি দেখেন আজ কিছুটা অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি বলছেন যে না, ত্রুটি বিচ্যুতির কথা কিন্তু তিনি স্বীকার করেছেন। ওনার যে জায়গাটা আমার আপত্তি, উনি বলছেন যে ওনাদের মতো শক্তিশালী হতে হবে, তো ওনাদের মতো শক্তিশালী হতে মানুষের ভোট ছিনিয়ে নিতে হবে, দখল করে নিতে হবে। না, ওনারা তো বিরোধী দলে ছিলেন, কখনোই তা করতে পারেননি। কথাটা হচ্ছে ক্রেডিবল নির্বাচন হয়েছিল, ত্রুটির মধ্যে ছিল, আর এখন দখল, এই ত্রুটি আর দখলটা বুঝতে হবে আপনাকে।
রাষ্ট্রযন্ত্রের সকল উইং যখন সরকারি দলকে উইন করানোর জন্য দায়িত্ব নিয়ে নেয়, সেটা হলো দখল, এবং সরকার যেখানে সকল সহযোগিতা করে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে, এবং তার যে কোনো মূল্যে উইন চাই, সেটা দখল, সেটা কখনোই ছিল না। আমি বলি, ইরশাদ সাহেবের আমলও নির্বাচন হয়েছে, কিছুটা দখল পাল্টা দখল হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের দিন সরকারি দলকে সহযোগিতা করেছে, কিন্তু উইন করানোর সকল দায়িত্ব নেয়নি। নির্বাচন কমিশনও উইন করানোর সকল দায়িত্ব নিয়েনি। নাজমা আপারা সেখানে চলে গেছেন। আপনাদের সময় মাগুরার নির্বাচনের দেখেন, কথা আমি বলা আপনাকে হয়। বলি, হ্যাঁ, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় অবাধে ভোট দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। সেই জায়গা তো দখল পাল্টা দখল করে যদি শক্তিশালী হতো, সেটা তো কারোর জন্য শুভকর নয়। এবং সরকার যেভাবে এটা নিয়ন্ত্রণ করছে, সেটা পাল্টা দখল, যদি বলেন যে বিএনপি পাল্টা দখল করতে পারেনি, তাহলে আমি এই ব্যর্থতা স্বীকার করতে রাজি আছি যে পাল্টা দখল করা যায়নি। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাপনা কি পাল্টা দখল সমাধান? আমার ভোট অবাধে আমি আমার পছন্দের প্রার্থীকে দেব, রাজনৈতিক দলের প্রার্থী সমান সুযোগ পাবে, দল সমান সুযোগ পাবে, এটা এনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের। সেই রাষ্ট্র ব্যবস্থাপনাই তো সমস্যা, ভোট ব্যবস্থাপনায়। এটা আপনাদেরকে বুঝতে হবে। উনি বললেন যে কিছু অনিয়ম হয়েছে, আপনারা রিট করেন। আচ্ছা, 86 নির্বাচনে এরশাদ সরকারের অধীনে নির্বাচনে গিয়েছিলেন, অল্প কিছু আসন ধরিয়ে দিল, কোথায় রিটটা করেছিলেন আপনারা গিয়ে? মাগুরার নির্বাচনে অনিয়ম হয়েছিল, আমি স্বীকার করছি, দখল হয়েছিল না, অনিয়ম হয়েছিল, জাল ভোট হয়েছে, একাধিক ব্যক্তি ভোট দিয়েছে, স্ট্রু, কোথায় ট্রাইব্যুনালে আপনারা গিয়েছিলেন? এখন 16 কোটি মানুষের ভোট দিতে দেবেন না, প্রার্থী হিসেবে আমাকে সুযোগ দেবেন না, ভোটটা আপনি নিজে নিয়ে আগের রাত্রে করে ফেলবেন, শতভাগ ভোট দিয়ে দেবেন, আর বলছেন আপনি ট্রাইব্যুনালে যান। কি চমৎকার গণতন্ত্রের, কি চমৎকার কথা! এটাই হচ্ছে আওয়ামী লীগের দৈন্যতা। আমি এই জায়গায় খুব কষ্ট নিয়ে বলছি। আপনি আমাকে বলেন তো, আপনি তো প্রখ্যাত সাংবাদিক আর আইন অজ্ঞ একজন আছে, মেম্বার অফ পার্লামেন্ট আছে, আপনি আমাকে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2008 থেকে এই পর্যন্ত 12 বছর ক্ষমতায়, নির্বাচনে এত অনিয়ম হয়েছে, একজন আওয়ামী লীগের নেতা কর্মী কোনো কেন্দ্রে গ্রেপ্তার হয়েছে, সে জেলে গিয়েছে, অথবা ওই আপনার ভ্রাম্যমাণ আদালত 7 দিনের পানিশমেন্ট দিয়েছে, কোনো রেকর্ড আছে বাংলাদেশে 12 বছরে? এত অনিয়মের পর হয়নি, বরং তাদেরকে উৎসাহিত করা হয়েছে, তাদেরকে পরবর্তীতে নমিনেশন দেওয়া হয়েছে। যে শতভাগ ভোট কাটতে পেরেছে, সে পরবর্তীতে ওই ইউনিয়নের আওয়ামী লীগের মার্কা পেয়েছে। দল এবং রাষ্ট্র এবং সরকার যখন এভাবে আচরণ করে, সেখানে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবেন আমাদের কি কাছে করে? একটা ফোন আছে, আমরা একটা ফোন নিয়ে নিব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শফিকুজ্জামান শাহ, আমেরিকার নিউ জার্সি থেকে। আমার প্রশ্নটা একটু শুনবেন প্লিজ। আমার প্রশ্ন রবিউল সাহেবের কাছে। আপনি কথায় কথায় গণতন্ত্র ও ক্রেডিবল নির্বাচনের কথা বলছেন, আপনি তো এখনো গণতান্ত্রিক ভাবে ও ক্রেডিবল ভাষায় কথা বলছেন নয় কি? আপনার খুনি নেতা জিয়া 1977 সালে 110% ভোট, দিনের ভোট ভোর রাতে করে সম্পূর্ণ করে বিতর্কিতভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল। সেটা কোন ধরনের গণতন্ত্র ছিল? খুনি এই জন্য বললাম, কর্নেল রশিদকে বলেছিল তোমরা যেতে পারো, গো হেড। সে নিজেই খুনির খাতায় নাম লিখেছে। এই খুনির কবর কি পবিত্র সংসদ ভবনের সামনে থাকা উচিত? আমার প্রশ্ন রবিউল সাহেব অসংখ্য বলবেন ধন্যবাদ। কি? প্রয়োজন মনে করছি না। ক্রেজি দর্শক তার মতো করে বলেছেন, দর্শক দেখেছে। আমার কাছে মনে হয়নি যে ওই প্রশ্নের কোনো উত্তর আজকের আলোচনায় প্রাসঙ্গিক। যেখানে ছিলেন আপা বললেন খুব ভালো যে মাসেলম্যানরা এক সময় নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশে। বিএনপি 78 বলেন, 79 বলেন, পরবর্তীতে যত নির্বাচন করেছে, সেই আপনার 81 নির্বাচন, সত্তার সাহেব হলেন, প্রত্যেকটা ক্রেডিবল নির্বাচন হয়েছে। জিয়া রহমানের শাহাদত বরণ করলেন, একটা নিরপেক্ষ আবহাওয়ায় নির্বাচন হলো, বিএনপি উইন করলো, আপনার সত্তার সাহেব উইন করলো, ডক্টর কামাল হোসেন পরাজয় হলো। আপনি যদি 78 বলেন, জিয়া রহমান উইন করলো, আতাউল গনি উসমানী পরাজিত হলো, 79 পার্লামেন্টে আওয়ামী লীগ অংশ নিল নির্বাচনে, 39 আসন পেল। নির্বাচনগুলি ক্রেডিবল হয়েছে। ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমি অস্বীকার করছি না, ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। কিন্তু আপনি আজকে দেখেন যে নির্বাচনী ব্যবস্থাপনা কোন জায়গাটায়, মাসেলম্যানদের কথা উনি বললেন, এখন তো কেন্দ্রের 4টা পুলিশ, 2টি আনসার, একজন প্রিজাইডিং অফিসার আর 4জন পুলিং অফিসার আওয়ামী লীগের। কেন্দ্র দখল শেষ। গুন্ডাও লাগে না, মাসেলও লাগে না। আর মাসেল তো আছে তাদের সব, ছাত্রলীগ, যুবলীগ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ ছাত্রলীগ যুবলীগের দায়িত্ব পালন করছে, নির্বাচন কমিশন আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পালন করছে। সে জায়গায় তো চলে গিয়েছে। উনি বলেন ব্যবসায়ীদের, কারা ব্যবসায়ীদের প্রতিষ্ঠিত করেছে? এখন ছাত্রলীগ দুর্বৃত্তদের সংগঠন, আওয়ামী লীগ দুর্বৃত্তদের সংগঠন, দুর্নীতিবাজদের সংগঠন। রাজনীতি করছে কোথার থেকে? বিজেপি থেকে আওয়ামী লীগের নেতা হয়,
বিকেএমই থেকে হয় আর এফবিসিসি এর থেকে আওয়ামী লীগের নেতা হয়। না, ব্যবসায়ী কি আপনাদের এখানে নাই? আর শেখ রবিউল আলম, আপনি যেটা রাজনীতি বলছিলেন, করে আওয়ামী লীগের নেতা নির্বাচন কমিশন তো একটা স্বাধীন কমিশন, সাংবিধানিক ছাত্রলীগ করতেন, একটা যুব মহিলা প্রতিষ্ঠানকে লীগের কি প্রধান আছে। সহযোগী সংগঠন বলা যায়? ভূমিকা তো তাই, কেন বলা যাবে না? আমি দেখছি যত বলবো না, আমি তো তাই দেখছি। আজকে দেখেন বিজেএমই, বিকেএমই এবং এফবিসিসি এর নির্বাচন, এই সরকার ক্ষমতা আসার পর একটা নির্বাচন হয়েছে, সব সিলেক্টেড হয়েছে, ওখানে সিলেকশন হয়, তারপর ভালো পারফর্ম করলে তাকে মেম্বার অফ পার্লামেন্ট করা হয়। 70% ব্যবসায়ী এই পার্লামেন্টে, 5% রাজনীতিবিদ, কাদের পার্লামেন্টে? উনাদের। কিন্তু সেটা তো ধারা এখনই শুরু হয়েছে, বিষয়টি তো এরকম ধারা নয়। কোথায় শুরু হয়েছে বাদ দেন, যা দেখছেন সেটা বলেন। 69% এর আগে কোনোদিন হয়নি, কখনোই হয় না। আওয়ামী লীগ এটা করেছে। এবং অতি সম্প্রতি যতগুলি উপনির্বাচন হয়েছে অধিকাংশ জায়গায় আপনি পাবেন ওই যে আপনাকে বললাম বিকেএমই, এফবিসিসিআই এবং হচ্ছে এবং সেটিও আছে। অনেক সময় দেখা গেছে হয়তো বিএনপির কাছে আওয়ামী লীগের রাজনৈতিক যে স্খলন হয়েছে, আদর্শিক স্খলন এবং ক্ষমতা লোভিতার কারণে তারা কি করছে, এইসব মানে সবল শ্রেণীর সাথে তাদের আতাত হচ্ছে রাষ্ট্রের। তারা কিন্তু গণমানুষের রাজনীতি করতে পারছে না এবং করতে চায়ও না। তারা মনে করে যে বাংলাদেশের গণমানুষ অসহায়, এই বৃত্ত শ্রেণীকে লালন যদি করা যায় আর ক্ষমতামানদের যদি লালন করা যায় তাহলে ক্ষমতা নিশ্চিত থাকা যায়। আওয়ামী লীগ তো সেখানে চলে গিয়েছে। আমি একটু নাজমা আক্তার কাছে শুনে আসি। নাজমা আক্তার, আপনি শুনছিলেন? ত্রুটি বিচিত্র ছিল, বিএনপি যখন উইন করছে ভোটে তখন নাকি ত্রুটি বিচিত্র ছিল। এই কথাটা মানে ভোট ডাকাতি করাটাকে, ভোট কেটে নেওয়াকে, এক কেন্দ্রের ভোটার মানে ট্রাক ভরে ভরে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র নিয়ে ভোট দিয়েছে, সেটাকে উনি ত্রুটি বিচ্যুতি বলছেন। আর উনি যেটি মানে দেখেন নাই কিংবা যেটির কোনো প্রুফ নাই সেটাকে উনি প্রশাসনকে বলছেন যে প্রশাসন টোটালি এটাকে ভোট মানে কেটে তাদেরকে বানিয়ে দিচ্ছে। মানে যেটির প্রমাণ নাই সেটি এভাবে ধারাবাহিকভাবে বলে গেলে ওনারা মনে করে যে যতবার একটা মিথ্যা কথা বলা যাবে ততবার সেটা মিথ্যা কথাকে পাকাপোক্ত করাই হচ্ছে ওনাদের মানে এজেন্ডা। তার বাইরে তো ওনারা আর কিছু বলতে পারছেন না। তো ওনারা যদি সবকিছুতে যদি এত কিছু, এত দুর্নীতি, এত অনিয়ম, এত অগণতান্ত্রিক আচরণ হবে, তাহলে বাংলাদেশ তো মানে জাতিসংঘের একটি সদস্যভুক্ত দেশ, তাহলে জাতিসংঘ সেখানে রিয়াক্ট করছে না কেন? অন্যান্য দেশে যারা আছে তারা তো দেখছে, তারা সবাই তো বাংলাদেশের মানে অগ্রগতিকে প্রশংসা করছে। দেখেন করোনার এই সময়, এই মহামারীর মধ্যেও যারা বাংলাদেশের করোনা নিয়ে যারা মানে অনেক সমালোচনা করেছেন যে করোনা মোকাবেলা করতে পারছে না, সরকার ব্যর্থ, আপনি দেখেন ওয়ার্ল্ডে সারা বিশ্বে করোনা মোকাবেলায় যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে, পুরো সব 100% তো পারেনি, মোটামুটি সক্ষম হয়েছে, তাদের মধ্যে 20টি দেশের তালিকার মধ্যে বাংলাদেশ আছে 20 নম্বরে এবং সাউথ এশিয়া বাংলাদেশ 1 নম্বরে। এই যে আমরা এত সমালোচনার মধ্যেও কিন্তু আমরা এখানে, আমরা পাট রপ্তানিতে বাংলাদেশ 1 নম্বরে বিশ্বে, গার্মেন্টসে দ্বিতীয়, তাই না? জিডিপি প্রবৃদ্ধিতে আমাদের তৃতীয়। এই ধরনের অনেক অর্জন আমাদের আছে। আমরা এখন আমাদের কর্মের মানে বিদেশ থেকে যে আমাদের টাকা আসছে, মানি ফ্লো যেটাকে বলে, সেটা আমাদের এখন আমরা 8ম বিশ্বের মধ্যে। তো এই ধরনের উদাহরণ যেখানে আমাদের দেশে আছে, যেখানে আমাদের ডেভেলপমেন্টের বিশাল বিশাল উদাহরণ আছে, আমরা বলতে পারি আমরা আমাদের যে বড় বড় মেগা প্রকল্প, পদ্মা ব্রিজ, আপনার কর্ণফুলী টানেল, তারপরে আপনার যেখানে মেট্রো রেল, এইগুলির মতো যে উদাহরণ, যে ধরনের ফ্লাইওভার হচ্ছে, যেভাবে ব্রিজ কালভার্ট যেগুলি নির্মাণ হচ্ছে, বাংলাদেশে কখন কোন সময়ে কোন সরকার এই সরকারের চেয়ে ভালো কাজ করেছে এটা আমাকে উদাহরণ দিতে পারবেন? শুধু বলেন ওটা বাদ দেন, পিছনেরটা বাদ দেন। তো পিছন থেকে আপনি যদি প্রথমে ব্যবসায়ীদেরকে এবং সন্ত্রাসীদেরকে মনোনয়ন দেন, সেই বিষ বৃক্ষ তো আপনি রোপণ করেছেন, সেই বিষ বৃক্ষ তো এখন মহিরীয় আকারে লতা পাতা গুল্মতে ছড়িয়েছে। সুতরাং আপনারা রোপণ করেছেন, আপনারা সেটাকে কার্যকর করেছেন, আর এখন আপনারা বলেছেন আপনারা বাংলাদেশে যে রাজনীতি, মৌলবাদের রাজনীতি পৃষ্ঠপোষক ছিলেন, আপনারা এই সবকিছু আপনারা ভুলে গেলেন। আর যে একজন সম্মানিত দর্শক যে প্রশ্নটা করলো তার তো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না, কারণ সত্য কথার তো ওনারা উত্তর দিবেন না। যেটি সত্য, ওনাদের একই ভাঙা রেকর্ড যে ভোট ঠিক মতো হচ্ছে না। তো ভোট ঠিক মতো হচ্ছে না, আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন না কেন? আমি সেইটা বলেছি, আমি অগণতান্ত্রিক ভাষায় বলিনি। কারণ আপনারা ভোট বয়কট কেন করেন? আপনারা ভোট কেন্দ্রে যাচ্ছেন না কেন? আপনারা কর্মী, আপনারা যদি দেওয়ালে আপনাদের পিঠ ঠেকে গিয়েই থাকে, আপনাদের নির্বাচনে আপনাদের জিততে হবে, তাহলে আপনাদের কর্মীরা, আপনাদের সমর্থকরা কেন ভোট কেন্দ্রে যাচ্ছে না? এই জিনিসটা আপনারা কেন খুঁজে বের করেন না? শুধু আওয়ামী লীগকে দোষ দিবেন কেন? আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দল, তাই না? আওয়ামী লীগ তো কোনো লীলা বোর্ডিং না,
বা আপনাদের এরকম এরকম চ্যারিটি কোনো অর্গানাইজেশন না যে আপনার আওয়ামী লীগ আপনাদেরকে নিজেদেরকে একেবারে আমরা আমাদের যেটা জিনিস আপনাদেরকে দান করে আপনাদের ক্ষমতায় দিব, এরকম তো কোনো বিষয় না না। না সেটি তো আমরা বল- ক্ষমতা রাজনৈতিক দল, আমরা রাজনীতি করি হ্যাঁ ক্ষমতায় গিয়ে দেশের মানুষের কল্যাণ করার জন্য। তো সুতরাং ক্ষমতায় যাওয়ার টার্গেট তো সব অন্য রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আছে, সেই কৌশলও আমরা জানি। তা আমরা কিভাবে আমাদের কর্মীদের প্রশিক্ষিত করা লাগে, কিভাবে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইতে হয়, কিভাবে উন্নয়ন করে, কিভাবে মানুষের মানে খাদ্যের ঘাটতি পূরণ করে, সবকিছু করে মানুষের মন জয় করে কিভাবে ভোটটা আওয়ামী লীগের নৌকায় নিতে হয়, সেই মেকানিজমটা তো যদি আমরা করি সেটা তো দোষের কিছু না। আপনারা কেন পারছেন না? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে আমরা একটু শুনে আসি। জি, ব্যারিস্টার শামীম আমি হায়দার আমার পাটোয়ারি। বন্ধু বান্ধবের কাছে শুনেছি যে আওয়ামী লীগ তাদের পার্টি অফিসে বা বাইরে ভোটের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। ভোটে যখন হারে তখন সেটা চুলচেরা বিশ্লেষণ করে, জয়েরও চুলচেরা বিশ্লেষণ করে, ভোটটাকে তারা খুব সিরিয়াসলি নেয়। এবং জিয়াউর রহমানের আমলে ভোটে যাওয়া, এরশাদ স্যারের আমলে ভোটে যাওয়া, পরবর্তীতে ভোটগুলো করা, প্রত্যেকটি পরাজয়ের পরে তাদের উপলব্ধি আমি শুনতে পেরেছিলাম যে এখানে 2001 সালের পরাজয়ের পরে একটা বিশেষ সেল আওয়ামী লীগের কাজ করেছে যে কোন কোন কেন্দ্রে আওয়ামী লীগ হেরেছিল, কেন হেরেছিল, কোন প্রার্থীর কারণে, কোন ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি, এটা একটা টোটাল স্ট্রাকচার তারা দাঁড়া করিয়েছিল, যেটা রিফ্লেকশন 2008 সালে আওয়ামী লীগ পেয়েছিল। এবং 70 সালের পরে 2008-এর মতো এত বড় বিজয় কিন্তু আওয়ামী লীগ আর কোথাও পায়নি। সেটা কতটা আওয়ামী লীগ কাজে লাগাতে পেরেছে, কারণ 13-14 সালে এসে আমরা অবশ্যই একটা গণতন্ত্রের এক ধাপ পশ্চাৎপদ দেখেছি, এখন 18 সালে এসেও কিছুটা দেখেছি, এখন আর কতটুকু পিছানোর সুযোগ আছে আওয়ামী লীগের জন্য এটা আমাদের দেখতে হবে। আওয়ামী লীগ আমি বলি একটা খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে গেছে, যে কারণে আওয়ামী লীগ ব্যুরোক্রেসির উপর ডিপেন্ডেন্ট। কিন্তু সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আপনাদেরও তো গঠনমূলক সমালোচনার কথা, যেটি আমরা বলি বা গণতন্ত্রে আমরা বলি যে বিরোধী দলকে ছায়া সরকারের ভূমিকা পালন করে, সেই জায়গায় যেই অসঙ্গতিগুলোর কথা আপনি এখন বলছেন সেগুলো বাস্তবায়ন মানে সেগুলো নির্মাণের ক্ষেত্রে বা রিপেয়ারের ক্ষেত্রে আসলে আপনার কি ভূমিকা থাকে বা আপনাদের কি ভূমিকা না, থাকে? আমাদের প্রত্যেক সংসদ সদস্যই স্পষ্ট এই বিষয়ে কথা বলেছে। আমি নিজেই অনেকবার বলেছি মাত্র 12% ভোট কাস্টিং হচ্ছে, 22% ভোট কাস্টিং হচ্ছে, লোকাল গভর্নমেন্ট ভোট ফেয়ার করতে হবে। আমরা এমন কোনো কথা নেই বাদ দিয়েছি এটা বলিনি। টিআইবির একটা রিপোর্ট আছে সংসদের বিরোধী দলের ভূমিকা নিয়ে, সেই রিপোর্টটা কি বেসিসে করেছে আমরা জানি না। একটা তো অবশ্যই আমাদের সংখ্যা কম, আমরা 26 জন, সাথে অথবা বামপন্থী আরও 8-10 জন আছে, 35 জন। আমরা তো কোনো আইনকে পাশ হওয়া থেকে ঠেকাতে পারবো না। কিন্তু ওনারা তো বলছেন টিআইবি যে সরকারের সাথে জোটে থেকে এটা সোনা পাথর বাটির মতো একটা বিষয় থেকে যায়। না না না, ব্যাপারটা সেটি এমন কি না। সেরকম কি? আমরা প্রত্যেকটি সরকারি পলিসির, ব্যাড পলিসির বিরুদ্ধে স্ট্রং প্রোটেস্ট করি। একটা উদাহরণ আমি দিই, এই গত 19 সালেই একটা 20 সালেই একটা বাজে আইন পাশ হয়েছে সংসদে, যেটা হচ্ছে গিয়ে সরকারি সমস্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে তাদের যে ডিপোজিট আছে ডিপোজিটগুলো ফিরিয়ে নেওয়ার আইন। আমরা 8 জন সংসদ সদস্য চরমভাবে এর প্রতিবাদ করেছি, চরমভাবে আমরা বলেছি এটা যে ডিসগাস্টিং অ্যাক্ট এটাকে। এবং আমরা সংসদ সদস্যদের অনেকটা মনের ভাষা বলে মনে হয়েছে অনেকেই আমাদের কথায় কনভিন্স। এবং আপনি দেখবেন, রেকর্ডটা চেক করে দেখবেন, ওই সংসদে হা সবচেয়ে কম জোরে উচ্চারিত হয়েছিল। সো আমাদের 26 জন নিয়ে যা করার আমরা পুরোপুরি করছি, কিন্তু আমরা ব্রুট মেজরিটির দেশে কিছু করার নেই। আর জিএম কাদের স্যার ইদানিং যে কথাটি বলছে খুবই তাৎপর্যপূর্ণ। আমরা একটা গণতান্ত্রিক একনায়কতন্ত্র সৃষ্টি করেছি সংবিধানের ভিতরেই, আমরা একটা গণতান্ত্রিক স্বৈরতন্ত্র সৃষ্টি করেছি সংবিধানের ভিতরেই সবসময়। আর্টিকেল 70 থাকা অবস্থায় সরকার দলের কোনো মাননীয় প্রধানমন্ত্রী যা চাবেন সংসদে তাই হবে, দেশেও তাই হবে, এর কোনো বিকল্প হওয়ার সুযোগ নাই। পার্টি স্ট্রাকচারে নাই, সংসদে নাই। সংসদের কাছে প্রত্যেক মন্ত্রী দায়বদ্ধ থাকবেন সকল সদস্যদের কাছে, এবং সকল সদস্য কিন্তু বেসরকারি সদস্য, ইনক্লুডিং আওয়ামী লীগের এমপিরাও। শুধুমাত্র ক্যাবিনেট মেম্বাররা হলো সরকারি সদস্য। ক্যাবিনেট মেম্বার আর বেসরকারি ভাগ করে ফেলা হয়েছে, ওখানে কিন্তু সরকারি দল বেসরকারি দল ভাগ করেনি। তাহলে প্রত্যেক এমপিকে কোশ্চেন করার, চ্যালেঞ্জ করার, তাকে অ্যাকাউন্টেবল করার ক্ষমতা প্রত্যেক এমপির আছে, কিন্তু কোনো কয়টা এমপি সেটা করছে? সরকারি দলের এমপি তো সেটা করছে না, শুধুমাত্র আমরা এই 7 জন 8 জন করছি। তার ফলে এটা ম্রিয়মান হয়ে যাচ্ছে। কেন করছে না? এখানেই আওয়ামী লীগের ব্যর্থতা। আওয়ামী লীগ কেন এই সুযোগগুলো নিজেদের কারেকশন করার, নিজেকে ট্রান্সপারেন্ট করার, অ্যাকাউন্টেবল করার এই সুযোগগুলো ছেড়ে দিচ্ছে না? এখন সময় আসছে আর্টিকেল 70 সম্পূর্ণ উঠিয়ে ফেলার, পার্টি হুইপ সিস্টেম সম্পূর্ণ উঠিয়ে ফেলার। পার্টি হুইপ সিস্টেম একটা এনসিয়েন্ট টাইম ছিল, যখন টাকা দিয়ে ভোট কেনা বেচা হতো। বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করা হয়েছিল, কামাল হোসেনকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এই ধরনের সিস্টেম কেন রাখলেন? বলে যে 54 সালে
যে সময় যুক্তফ্রন্ট গঠন হতো তখন এমপি কেনা বেচা হতো। ইভেন ইংল্যান্ডেও এমপিদেরকে কোশ্চেনে ভোটিংয়ে ব্রাইবের ইনসিডেন্ট আছে, ইন্ডিয়াতেও আছে। তো সেই জন্য হুইপিং সিস্টেমগুলো রাখা হয়েছিল। এগুলো প্রিমিটিভ, এগুলো উঠিয়ে ফেলা উচিত কমপ্লিটলি। তা না হলে আপনি অ্যাকাউন্টেবল মিনিস্ট্রি পাবেন না। এই সংসদের অনেক সফলতা আছে, অনেক আইন পাস করেছে, জ ড্রপিংয়ের কোনো ঘটনা ঘটেনি, ক্যামেরা ভাঙার ঘটনা ঘটেনি, ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার 2 বছরে আমি দেখেছি বিএনপির সময়ের থেকে আমরা অনেক দায়িত্বফুল ভূমিকা পালন করেছি। বিএনপির সময়ে ঘন ঘন, আওয়ামী লীগও করেছে, ঘন ঘন সংসদ ওয়াকআউট করা হতো। ওয়াকআউট করলে সংসদ কার্যকর করবে কীভাবে? রেগুলার সংসদ সদস্যরা আসতো না, আমরা সবাই রেগুলার আসি, কিন্তু সংসদের ব্যর্থতা আছে। ব্যর্থতা হচ্ছে এই যে বিশাল ব্যাংক কেলেঙ্কারি হয়ে গেল, এখানে সংসদ কি করলো? এবং সেখানেই সংসদীয় দলের নেতার একটা রোল চলে আসে, স্পিকারের একটা ভূমিকা চলে আসে। সর্বদলীয় তদন্ত কমিটি, কোনো সংসদীয় কমিটি গত 12 বছরে হয়নি, একটাও না। কিন্তু অনেক হওয়ার মতো ঘটনা ছিল। আমি বলেছিলাম যখন আরবারকে হত্যা করা হলো তখন বলেছিলাম যে আপনারা সর্বদলীয় সংসদীয় কমিটি করে দেন, আমরা হলে হলে যাবো, ছেলেমেয়েদের কথা শুনবো, তাদের নিরাপত্তা নিশ্চিত করবো, একটা রিপোর্ট দিব কমিটিকে। সংসদকে তো স্ট্রং করতে হবে। এখন যদি সরকারি দল না চায়, বিরোধী দল একা সংসদকে স্ট্রং করতে পারবে না। মাননীয় স্পিকার এখানে অনেক নিউট্রাল রোল প্লে করেন, কিন্তু তিনি একজন আম্পায়ার, তিনি তো কোনো পক্ষ নিতে পারছেন না, তিনি তো আগ বাড়িয়ে বলতে পারছেন না কমিটি করা হোক, তিনি তো আগ বাড়িয়ে কোনো ডিসিশন দিতে পারবেন না, তার সেই ক্ষমতা নেই, তার কিছু লিমিটেশন আছে। এবং এই ক্ষেত্রে এখন আওয়ামী লীগের সংসদ একটা মতো মহান প্রতিষ্ঠানকে আরও কিভাবে কার্যকর করা যেতে পারে, এটার একটা আত্ম উপলব্ধি সম্পূর্ণরূপে প্রয়োজন। আরও একটা উদাহরণ দিই, এই যে কিছুদিন আগে একটা অর্ডিন্যান্স পাস করা হলো যে নারী শিশু নির্যাতন আইনে একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো যে সর্বোচ্চ শাস্তি, তখন কিন্তু বাংলাদেশের সংসদ আছে, কিছুদিন পরেই সংসদ সেশনে আসছে, তারপর অর্ডিন্যান্স পাস করা হলো। কি দরকার ছিল? চিপ পপুলিজম, একটা আন্দোলন হচ্ছে, আন্দোলনকে থামানোর জন্য ড্রিম করে অর্ডিন্যান্স পাস করে দেওয়া হলো। এই যে সংসদ থাকা অবস্থায়ও আপনি অর্ডিন্যান্স পাস করলেন, আর 12 দিন পরেই সংসদের অধিবেশন ছিল, এটা কিন্তু একটা ভবিষ্যতের জন্য ইঙ্গিত বা নিদর্শন হতে পারে যে ভবিষ্যতে আরও বেশি অর্ডিন্যান্স পাস হতে পারে। অর্ডিন্যান্স পাসের ইতিহাসটা হচ্ছে ইংল্যান্ডের রাজা যখন তখন অর্ডিন্যান্স পাস করতো, পরে ইংল্যান্ডের জুডিশিয়ারি বললো আপনি যখন তখন অর্ডিন্যান্স পাস করতে পারবেন না, আর করলেও আপনাকে কমন ল মেনে করতে হবে। চিফ জাস্টিস কোক এই আদেশটা দিয়েছিল 1960s, মানে ওই 16 শতাব্দীতে। তো আমি মনে করি সংসদকে কার্যকর করার দায়িত্ব এখন সরকারি দলের। শেখ রবিউল আলম, আপনি হয়তো বলবেন পাশাপাশি একটি বিষয়, সেটি হচ্ছে যে ঘুরে ফিরেই সাংগঠনিক দুর্বলতার কথা বলা হয়ে থাকে আপনাদের, এবং সেই জায়গাতেই যদি আমরা দৃষ্টি দেই এবং সিদ্ধান্তহীনতার কথাও বলা হয়ে থাকে, যে দলীয় যে নেতৃত্ব প্রবাস এবং কারাবাসের দোলাচলে, সেই সব কারণেও কি আপনাদের কাছে মনে হয় কিনা যে সেই নেতৃত্ব বা সিদ্ধান্তহীনতা তৈরি হয়? সেই বিষয়গুলো যদি একটু আলোকপাত করেন। দেখুন, আমার একেবারে মাঠে রাজনীতি করার অভিজ্ঞতা 30 বছরের, একেবারে ওয়ার্ড থেকে রাজনীতি করেছি। বিএনপি যে কোনো সময়ের চেয়ে ইউনিটগুলিতে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী, কারণ দলটি গত 14 বছর প্রতিকূল অবস্থা মোকাবেলা করে রাজনীতি করছে। সো যারা এখন দায়িত্ব পালন করছে, আদর্শের সাথে অনুপ্রাণিত হয়েই করছে, দায়িত্ব নিয়েই করছে, শক্তিশালী, এটি সত্য। কিন্তু দমন পীড়ন এবং নিপীড়ন সরকার যেভাবে মোকাবেলা করছে, যেভাবে নিষ্পেষণ করছে, নিশ্চিহ্ন করতে চাচ্ছে, সেটি ফেস করা বেশ কঠিন এবং দুরূহ। সেই কাজটি আমরা করছি। আমি শামীম ভাইয়ের ওই জায়গা থেকে শুরু করতে চাই যে উনি বলছিলেন অর্ডিন্যান্স একটা পাস হয়ে গেল, কাঙ্ক্ষিত ছিল না, পার্লামেন্ট বসছে, 12-14 দিন পরেই বসবে, কিন্তু আওয়ামী লীগ অপেক্ষা করলো না। কেন করলো না? এই নিয়ন্ত্রিত পার্লামেন্টের প্রতি আওয়ামী লীগের অনীহা রয়েছে। বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম। যে পার্লামেন্টে আধিপত্য একই সাথে নির্বাচন করে বিরোধী দল সাজানো হয়েছে আর নিজেরা সরকারি দল হয়েছে, সেই পার্লামেন্টের প্রতি কখনো কখনো তাদের অনীহা রয়েছে, অনাস্থা রয়েছে, ভীতি রয়েছে। দলটি মূলত হচ্ছে আদর্শিকভাবে এবং জনগণকে ফেস করার মানসিকতা হারিয়েছে, যেটা একটা রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য, সেটি আওয়ামী লীগের মধ্যে নেই। শামীম ভাই বললেন যে আওয়ামী লীগ বিশ্লেষণ করে, কেন হারলাম। বিশ্বাস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিএনপিরও একবার ডাটাবেজ বিশ্লেষণ, হারার কারণ, কিভাবে ভোট যুদ্ধে উইন করা যায়, এই সমস্ত প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরেই আছে। 2001 সাল থেকে খুব রিচ হয়েছে, এখনো পর্যন্ত আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কেন্দ্রে যে প্রক্রিয়া এখন আওয়ামী লীগ নিয়ন্ত্রণটা করে, সেটা বিশাল ভায়োলেন্স করে জীবনহানি, দখল পাল্টা দখল, এরকম একটা পরিস্থিতি। মানে কৌশলের কাছে হেরে যাচ্ছেন আপনারা? কৌশল না, অপকৌশল, দখলের কাছে হেরে যাচ্ছি। কৌশল রাজনীতিতে আমাদের কৌশল শেখাতে হবে না, কারণ আমরা বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছি, সরকার গঠন করেছি, বিরোধী দল হিসেবে সফল হয়েছি, ক্ষমতার বাইরে গিয়েছি, ক্ষমতা কামব্যাকও করেছি, গণতান্ত্রিকভাবে করেছি, এবং আওয়ামী লীগের আন্দোলনে ফেস করেছি, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মোকাবেলা করছি। দুঃখজনক হলো আওয়ামী লীগ তো আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করছে না। অর্থাৎ আওয়ামী লীগের অপকৌশল আমাদের ধরেন গণতান্ত্রিক কৌশল অপকৌশলের কাছে অসহায় কিছুটা হলেও হয়েছে, কিন্তু এটা থাকবে না, এর উত্তরণ হবেই হবে।
আরেকটা জায়গায় আমি একটু যেমন বলতে চাই, সেটা হলো নাজমা আপা বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা, দেখেন ওনাদেরই দাবি ছিল। আপনি জানেন যে আমরা 13 সংশোধনীতে ওই দাবিটা আমলে নিলাম এই কারণে যে মাগুরার নির্বাচন আপনি বলছিলেন আমাদের নির্বাচনী ব্যবস্থাপনায় কিছু ত্রুটি বিস্তুতি থাকছিল, ভোটারদের আগ্রহ খুব কম থাকছিল, দোষারোপ চলছিল। আমরা কিন্তু জনস্বার্থে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করলাম। এবং তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতা হস্তান্তর করা হয়, ওই কে এম হাসানের কথা আপনার মনে আছে, তাকে আওয়ামী লীগ আপত্তি জানালো, কে এম হাসানকে সরেও গিয়েছিল, সেকেন্ড অপশন থার্ড অপশন আসলো না। তারপরে রাষ্ট্রপতি সংবিধান মতো ক্ষমতা নিয়েছেন না, উনি অভিযোগ করেছেন নাজমা আপা। এই জন্য বলছি এম এ আজিজ অ্যাপিলেট বিভাগের একজন স্বনামধন্য বিচারপতি নির্বাচন কমিশনার হলেন, তাকে কোনো কাজই করতে দিলেন না। আচ্ছা, তো এই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্ক কারা করেছে? আপনারা ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক প্রথাই বাতিল করলেন। যদি তত্ত্বাবধায়ক প্রথার মধ্যে কোনো ত্রুটি থেকে থাকতো, সব দল মিলে সেটা সংশোধন করা যেতে পারতো, পার্লামেন্টে আলোচনা করে আপনারা করতেন, আরও আধুনিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতেন। আপনারা কি করলেন? ক্ষমতায় আসার পর পাকাপোক্ত করবার জন্য গণমানুষকে রাষ্ট্র ক্ষমতার থেকে তার যে অধিকার রয়েছে বঞ্চিত করবার জন্য, আপনাদের ক্ষমতাটা নিশ্চিত করবার জন্য তত্ত্বাবধায়ক প্রথাই বিলুপ্ত করে দিলেন। এখন আপনারাই তত্ত্বাবধায়ক সরকার হয়ে বসে আছেন এবং ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে বিজয় নিশ্চিত করছেন। এটা তো অনাকাঙ্ক্ষিত, এবং একটি বড় রাজনৈতিক দলের হিসাবে এটা কিন্তু আওয়ামী লীগ এক ধরনের ব্যর্থতা এবং এক ধরনের স্খলন, একজন পতিত চরিত্র। সেটা তো মানুষের প্রত্যাশা ছিল না। আমি একটা বাক্য শেষ করবো। নাজমা আপা বলছিলেন যে আমরা 20তম দেশ হয়েছি ব্যবস্থাপনায় না, সহনশীলতার দিক থেকে। পৃথিবীতে এখন করোনা এফেক্টেড যেগুলি দেশ আছে তাদের মধ্যে আমরা 20তম সহনশীল পর্যায়ে রয়েছে সেই জায়গার থেকে। এবং এখানে সরকারের কোনো সফলতা নেই, এটা করোনার করুণাও বলতে পারেন, আমাদের সৌভাগ্য বলতে পারেন। বাংলাদেশের মানুষ এটা তার মতো করে ফেস করছে। আমাদের করোনার ধরনও ভিন্ন রয়েছে, এফেক্টেডও ভিন্ন রয়েছে, আমাদের ধরেন এটার রোগ প্রতিরোধ সক্ষমতা রয়েছে, আমরা পর্যাপ্ত সানলাইট ইউজ করি, আমাদের খাবারের মধ্যে প্রচুর ভিটামিন ডি রয়েছে, আমরা সাহসিকতার সাথে মোকাবিলা করছি। সরকারের কোনো কৃতিত্ব এখানে নেই। সরকার যে কৃতিত্ব দাবি করছে, সরকার আমাকে বলেন এমন একটা ইনিশিয়েটিভ নিয়েছে যার ফলে করোনায় এফেক্টেড মানুষ স্বস্তি পেয়েছে, সেবা পেয়েছে, রাষ্ট্রের কাছ থেকে পায়নি। আরও ব্যর্থতা দেখেছি, জরাজীর্ণ অবস্থা দেখেছি, সেই জায়গাগুলো থেকে তো ওভারকাম করে এসেছে। এই যে ধরনের এফেক্টেড বেশি আকারে হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে, আতঙ্ক রয়েছে, শীত আসলে হবে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। পদক্ষেপটা কি নিয়েছেন সরকার আমাকে বলেন তো? টিকা এখনো কবে আসবে কেউ জানে না, এবং ওই একই রিপোর্টে বলা হয়েছে যে 5% লোকের টিকা এখনো পর্যন্ত ইনশিওর করা হয়নি। এবং ওই রিপোর্টে এও বলা হয়েছে যে বাংলাদেশের মানুষ মানবতার জীবনযাপন করছে, অসহায় জীবনযাপন করছে, দৈন্যতার মধ্যে জীবনযাপন করছে করোনাকালীন সময়। তো ব্যবস্থাপনাটা কোথায় পেল মানুষ? এফেক্টেড লোক কোনো না পেয়েছে চিকিৎসা, না পেয়েছে রাষ্ট্রের কাছ থেকে কোনো সহায়তা। যে প্রণোদনা দিয়েছেন হয়তো ব্যবসা বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য কিছুটা দিয়েছেন, সেটা দিয়ে আবার দল অনুগত ব্যবসায়ী যারা আছে তাদেরকে ডিস্ট্রিবিউশন করেছেন, ডিসভার্স করেছেন অর্থ, অন্যদের করেন নাই। প্রকৃতপক্ষে এটা ঋণ সহায়তা বানিয়েছেন প্রণোদনা। যারা এফেক্টেড হলো মধ্য আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, ছোট উদ্যোক্তা, তারা তো প্রত্যক্ষ কোনো সহযোগিতা আপনাদের কাছ থেকে পেল না। অর্থাৎ আমাদের দারিদ্র্যসীমার নিচের মানুষ আরও বেড়ে যাচ্ছে, তাই না? হতদরিদ্রের সংখ্যা বেড়ে যাচ্ছে। অর্থাৎ সরকার সস্তা রাজনীতি করতে চাচ্ছে। এই কোনো জায়গায় কিন্তু সফলতা না থাকলেও সরকারের মধ্যে একটা মানে যেটা কোনো হীনমন্যতা রয়েছে, সে কৃতিত্ব চায়। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি আপনি দেখছেন না? আমি দেখছি না। ইনফ্রাস্ট্রাকচারের যে অবকাঠামোগত যে উন্নয়ন, আপনি আমাকে বলেন তো, আপনি আমাদের অবকাঠামো খাতে শামীম সাহেব আছেন, এখন পর্যন্ত জিডিপি 2.87% আপনি ব্যয় করেন। আপনি যদি মধ্য আয়ের দেশ হতে চান, আপনাকে 12.5 থেকে 13% অবকাঠামো খাতে ইনফ্রাস্ট্রাকচারে বাজেটে থাকতে হবে জিডিপির। কোথায় আছে? এখনো পর্যন্ত 5 গুণ পিছিয়ে আছে। 5 গুণ উত্তরণ হতে হবে যদি মধ্য আয়ের দেশ হতে হয়। আপনি আমাকে বলেন পৃথিবীর কোন দেশে প্রাক্কলিত অর্থের 3 গুণ টাকা খরচ করে একটা ব্রিজ করা হয়েছে? 10,000 কোটি টাকার প্রাক্কলনের ব্রিজ 30,193 কোটি টাকায় আপনি শেষ করেছেন। পৃথিবীতে একটা ব্রিজ দেখাতে পারবেন? অর্থ লুটপাট হয়েছে এবং অব্যবস্থাপনা হয়েছে। জনগণের তো অর্থ তো আর আওয়ামী লীগের অর্থ না, বাংলাদেশের মানুষের অর্থ। কি হয়েছে? সেটাও আমাদের বাজেটের বাইরে হয়েছে, তাই না? সময় বেড়েছে 2 গুণ 3 গুণ। এখন আপনি একটা পদ্মা সেতু করবেন, আরে ভাই 12 বছর আছেন, সেতু একটা কেন, একাধিক সেতু হবে, হাইওয়ে হবে, এটাই তো মানুষের প্রত্যাশা। এই যে 16 কোটি মানুষ, পরিশ্রমী মানুষ, তারা নিজ উদ্যোগে, বেসরকারি উদ্যোগে অর্থনীতিটা টিকে রাখার চেষ্টা করছে। রেমিটেন্সের কথা বলছেন, বাইরের লোকজন পাঠাচ্ছে, এই কষ্টের মধ্যেও পাঠাচ্ছে।
রাষ্ট্র কি ব্যবস্থাপনা দিচ্ছে, যেটা মানুষের অধিকার রাষ্ট্রের কাছে, সেখানে তো সরকার ক্ষমতা ছাড়া আর কোনো কিছু দেখছে না, আর দুর্নীতি আর লুটপাট ছাড়া সরকারের কাছে আর কোনো কিছু নেই। জি, আপনাকে বলি, আমাদের রাষ্ট্রীয়ত্ব খাত যেগুলি রয়েছে, রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানগুলি, সেখানে ভর্তুকি দিচ্ছ, ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গিয়েছে, ব্যাংকের মূলধন দিতে হচ্ছে আমরা রাজস্ব খাত থেকে, এটা সরকারের দায়িত্ব এইগুলি, সেখানে তো সরকার জিরো, জি, কোনো পারফরমেন্স নাই। নাজমা আক্তার, আপনি শুনছিলেন? এখন হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আমি একটা উদাহরণ দেই যে করোনাকালীন সময়ে স্বাস্থ্য ব্যবস্থার যে অব্যবস্থাপনার কথা উনি বলেছেন, উনি যখন আমাদের বাংলাদেশে মার্চ মাসে পিসিআর ল্যাব ছিল মাত্র 1টি, এখন 180টি। তো এটা কি আপনি ডেভেলপমেন্ট বলবেন না? একটার জায়গায় 180টি যখন পিসিআর ল্যাব হয়, হ্যাঁ, তখন সেই ম্যানেজমেন্টকে এবং এটা কিভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে, এখন আপনি যদি বলেন কিছুই করেনি, সবে আমি বলি রবিল ভাই, আমি একটা প্রশ্ন করি আপনাকে, প্রশ্ন করি, আপনি দৈব প্রক্রিয়া হয়েছে, আমি একটা প্রশ্ন করি আপনাকে, হয়ে থাকে, আমি তাহলে আমি তো বলবো যে নাজমা, রবিল ভাই প্রশ্নটাও শুনে নিয়ে আপনার কথা শুনছি, তাহলে ভালো হবে। ঢাকা শহরে 2 কোটি মানুষ বসবাস করে, টেস্ট করানো হয় প্রতিদিন মাত্র 1000 মানুষের সরকারি ব্যবস্থাপনায়। আপনি বলেন এই এফেক্টেড সময় সরকারি ব্যবস্থাপনায় যদি মাত্র 1000 মানুষকে টেস্ট করানো হয়, সেটা কি অনেক কম নয়? আচ্ছা, এবার যদি মানুষ যদি টেস্ট করতে না যায়, রবিল ভাই শোনেন, আপনি যদি টেস্ট করতে না যান, আপনাকে কি করে সরকার টেস্ট করবে? বাড়িতে জোর করে এসে তো বলছি, আপনার কোনো বিধান নেই। 1000 এর বেশি আমি না, বলি সরকারি ব্যবস্থা শোনেন, না, আইডিসিআর কিন্তু আমাদেরকে বলেছে যে সক্ষমতার পরিমাণ অনেক বেশি, কিন্তু মানুষ আসছে না। সবাই করতে পারে দেখে সরকারি বেসরকারি সব পর্যায়ে কিন্তু এগুলি ল্যাবগুলি প্রতিষ্ঠা করা হয়েছে, এবং আপনারা দেখেন যে 5000 আপনার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, আপনার টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে, আরো ডাক্তার নিয়োগ দেওয়ার পর্যায়ে কি দেখেননি আপনি? সবকিছুই তো হয়েছে। এই যে বাংলাদেশে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় অব্যবস্থাপনা ছিল বা এখানে ত্রুটি ছিল, সেটা আমরা অস্বীকার করব না, কিন্তু যেভাবে ডেভেলপ করেছে, এবং আপনি বললেন যে একেবারে দৈব প্রক্রিয়া এগুলি সব উন্নয়ন হয়েছে, বাংলাদেশের মানুষের করোনা আক্রান্ত বেশি করে হয়নি, আপনি যদি সেটিও বলেন যে একেবারেই হয়েছে, তারপর বাংলাদেশের মানুষকে এই যে খাইয়ে পরিয়ে এই যে যথেষ্ট পুষ্টিকর খাবার এগুলির ব্যবস্থা করা, এবং দেশে সেগুলি ছিল দেখেই মানুষ পুষ্টিহীন অবস্থায় ছিল না দেখেই তো তাদের ইমিউনিটি পাওয়ার বেশি ছিল, নাকি? ইমিউনিটি পাওয়ার না থাকলে তো মানুষ এমনিই মরবে, এমনি করোনাতে আক্রান্ত হলেই মরতো। তো সুতরাং এই বিষয়টিও কিন্তু মাথায় রেখে কথা বলা উচিত ছিল। আমরা সবসময় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে, আমি একটু বলি, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করেনি, তত্ত্বাবধায়ক সরকার মাননীয় সুপ্রিম কোর্ট বাতিল করেছিলেন, এবং এটি 2005 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এই জিনিসটা বাতিল হয়েছিল। এটা আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাতিল হয়েছে, এখন যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা আছে। এখন আমি বলি, সবসময় আমরা একটা কথা উঠলে আমাদের পদ্মা সেতুর কথা বলে যে বাজেট একটার চেয়ে অনেক গুণ বেশি, এবং ওরা প্রায় উদাহরণ দেয় যে পৃথিবীর অন্যতম দীর্ঘ সেতুর বাজেট যেটা না, সেটা হচ্ছে, যেমন ওরা অনেক সময় ইন্ডিয়ার কথা বলেন যে দক্ষিণ এশিয়ার, আমার কাছে একটা নোট আছে, সবচেয়ে দীর্ঘ সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, দৈর্ঘ্য হচ্ছে 9.15 কিলোমিটার, আর পদ্মা সেতু 6.15। তা ভূপেন হাজারিকা সেতুর পাইল লোড হচ্ছে 60 টন, পদ্মা সেতুর পাইল লোড হচ্ছে 8200 টন। আপনি শোনেন রবিল ভাই, ভূপেন হাজারিকা সেতুর পিলার হচ্ছে 120 টনের, আর পদ্মা সেতুর পিলার এক একটি হচ্ছে 50,000 টনের। আর বিশ্বের আমাজন নদীর পরেই হচ্ছে পদ্মা নদীর অবস্থান, পানি প্রবাহের দিক থেকে এই আমাজনের পরেই কিন্তু পদ্মার অবস্থান। এর এক একটি পাইল হচ্ছে 40 তলা ভবনের সমান। তো আপনি যদি এখন আমি ভারতের সেতুর সঙ্গে তুলনা করেন, তাহলে এই সেতু, আপনি যে কম্পারিজনটা কিভাবে আসে এখানে? না না, আপনি আমার বক্তব্যটা বোঝেননি আপা। আমি বলেছি প্রাক্কলন ছিল 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা প্রাক্কলন যখন করেছে ওই ওয়েট ধরেই করেছে, সেইটা কেন 30,000 কোটি টাকা হলো? আমি ভূপেন হাজারিকা সেতুর সাথে তুলনা করিনি। কিছু গণ্যমান্য ব্যক্তি পদ্মা সেতুটা বন্ধ করতে দিল না, এবং তখন প্রথমে যে নিজস্ব অর্থায়নে জননেত্রী শেখ হাসিনা যখন জাতীয় সংসদে ঘোষণা দিলেন আমরা করব নিজের অর্থায়নে, যখন শুরু করা হয়েছিল তখন কিন্তু রেল সংযোগ ছিল না, এটিকে পরে রেল সংযোগটা করা হয়েছে, অর্থাৎ বাজেট আলাদা 34,000 কোটি টাকা। এখানে আপনার বুঝতে হবে, এখানে প্রফেসর জামিলুর রহমান চৌধুরীর মতো বিজ্ঞ ব্যক্তিবর্গ এখানে আছে, এখানে বলতে পারবেন আপনি কোথাও ধরে যে এখানে কোন টাকাটি লোপাট হয়েছে বা চুরি হয়েছে? সেটি হয়নি। বাজেট বেড়েছে পারিপার্শ্বিক অবস্থার কারণে, নদীর খরস্রোতার কারণে। আমি তো উদাহরণই দিলাম আপনাকে, যে যেখানে একটা পাইল লোড 60 টন, সেখানে আমাদের হচ্ছে 8,200 টন।
আপনি তুলনা নাজমা কিভাবে আক্তার, করবেন? আমাদের শেষ করতে হবে। মানে কমন কথা, গণহারে কথা যদি জি বলেন নাজমা কিছুই আক্তার, হয় না। 30 সেকেন্ড, আর আপনি আপনার শেষ সময় করতে তো হবে। এক মেগাওয়াট বিদ্যুৎও আপনারা উৎপাদন করতে পারেন নাই, ব্রিজ তো দূরের কথা। জি একটা মেগাওয়াট না, বরং 1000 মেগাওয়াট বিদ্যুৎ আপনারা আরো কমিয়ে এসেছিলেন, বন্ধ করে এসেছিলেন। অসংখ্য ধন্যবাদ, আপনাদের সময় শুধু খাম্বা উৎপাদন হয়েছিল, বিদ্যুৎ উৎপাদন হয়নি। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জি, পৃথিবীর আর কোনো দেশের সাথে বাংলাদেশকে তুলনা করলে হবে না। এটার বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোট বাংলাদেশের মতো। পৃথিবীর অনেক দেশেই প্রার্থীকে এজেন্টও দিতে হয় না, আমাদের এজেন্ট দিতে হয়। আমি অনেক দেশে দেখছি কোনো এজেন্ট নেই, আমাদের 1 সেট 2 সেট এজেন্ট দিতে হয়। অন্য অন্য এজেন্টদেরকে ইনফ্লুয়েন্স করে রাখতে হয় যে তোমরাও আমাদের সাথে কাজ করো। সরকারি দলের বিরুদ্ধে ভোট করলে এইসব কৌশল করতে হয়। এজেন্টের সেন্টারের বাইরে শত শত লোক রাখতে হয়, ভিডিও করার লোক রাখতে হয়, ফেসবুক লাইভ রাখতে হয়। এই সমস্ত জিনিস যখন আপনি করবেন তখন আপনি একটা মোটামুটি ফেয়ার ইলেকশন করতে পারবেন। নির্বাচন কমিশন একা বাংলাদেশে ফেয়ার ইলেকশন করার সক্ষমতা রাখে না। অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা ক্ষমতা থাকতে চাবে, ভোটকে তারা তাদের মতো করে প্রভাবিত করার চেষ্টা করবে। বাংলাদেশে মোরাললেস 30,000 পোলিং সেন্টার, আওয়ামী লীগ কি 30,000ই অ্যাবসলিউটলি মানে কন্ট্রোল করতে পারবে? এটা কি সম্ভব? প্রতি সেন্টারে গড়ে 4 থেকে 5 জন পুলিশ থাকে, বাকিরা শিক্ষক বা প্রিজাইডিং অফিসার। অসংখ্য জায়গায় বিএনপি শক্তিশালী ছিল, আছে, সেসব সেন্টারে বিএনপি কেন ভোট পায়নি, কেন ভোট নেয়নি? প্রথম হচ্ছে যখনই ইলেকশনের ইন্ডিকেশনটা বিএনপি পেয়ে যায় যে হেরে যেতে পারে, তখনই বিএনপির একটা বড় অংশের প্রার্থী আমার মনে হয় তাদের সর্বোচ্চ এফোর্ট দেওয়াটা ছেড়ে দেয়। এতে দেশের, বিএনপির, আওয়ামী লীগের, নির্বাচনের, গণতন্ত্রের একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। আমি যে ভোটে জিতেছি উপনির্বাচন, বাবার আমি আমার উদাহরণটা আনি কারণ উপনির্বাচন করে জিতেছি, আমিও কিন্তু বলা হয়েছিল আমি হেরে যেতে পারি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বলছে এটা সম্ভব না, বাট আমি কিন্তু লাস্ট পর্যন্ত ফাইট দিয়েছিলাম এবং আমি জিতেছিলাম। আমার মনে হয় বিএনপির অনেকেই যদি শেষ পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে ফাইট দেয়, পয়সা খরচ করে, পয়সার অ্যামাউন্ট আমি বলবো না কারণ এটা একটা ওপেন সিক্রেট যে অ্যামাউন্ট নির্বাচন কমিশন বলে তার থেকে 10 থেকে 100 গুণ খরচ পর্যন্ত অনেকে করে। তো সেটা যদি করে তাহলে অবশ্যই একটা পর্যায়ে বিএনপি নির্বাচনে অনেক জায়গায় ফল পাওয়া শুরু করবে। যখনই একটা জায়গায় বিএনপি জিতবে এটি আরও 10টি জায়গায় উৎসাহিত করবে, কিন্তু বিএনপি কোনো একটা কারণে সেটা করছে না। তার ফলে যেটা হচ্ছে, প্রার্থী নির্বাচনে বর্তমানে আওয়ামী লীগ আর খুব বেশি সচেতনতার সুযোগ দিচ্ছে না। প্রার্থীর ক্ষেত্রে প্রার্থীর থেকেও তারা অন্য ফ্যাক্টর দেখছে। আগে যেমন প্রার্থীর ইমেজ, উইনেবিলিটি এগুলো ফ্যাক্টর ছিল, এখন ব্যবসায়িক প্রার্থী বেশি হচ্ছে, যেটা আওয়ামী লীগের কখনো ক্যারেক্টারের সাথে যাচ্ছে না। এর ফলে ওই যে বললাম যে এটা এমন একটা সিচুয়েশন, এভরিওয়ান লুজ হচ্ছে। হ্যাঁ, তবে দেশে পদ্মা সেতু হচ্ছে, দেশের ইকোনমিক সূচক বাড়ছে, এগুলো ঠিক আছে, প্রতিষ্ঠানগুলো তো আবার ধ্বংস হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, নিরপেক্ষ কমিশনগুলো, হ্যাঁ, নিরপেক্ষতার জায়গা যেগুলো সরকারকে দানব হওয়া থেকে রক্ষা করে। সরকারকে দানব হওয়া থেকে ভোট কখনো রক্ষা করে না, কারণ ভোট তো সরকার নিয়ন্ত্রণ করতেই পারে, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেই কোনো প্রতিষ্ঠান কিন্তু আমরা 12 বছরে হুঙ্কার মারতে দেখিনি, জি, মানবাধিকার কমিশন সহ। অসংখ্য ধন্যবাদ। আপনি আপনাদের বিষয়ে মানে বিএনপির কার্যক্রমের বিষয়ে বা সাংগঠনিক বিষয়ে সেটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, আপনি সেই বিষয়ে বলবেন। আমি একটু নাজমা আক্তারের কাছে কেবলমাত্র শুনে আসি। নাজমা আক্তার যে কথাটি আসলে বলছিলেন যে বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণেই হোক বা অন্যান্য অনেক কারণেই হোক, যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও এক ধরনের দুর্বলতা ধরা পড়ে, যেটি আসলে মনেই করা হয়ে থাকে যে সিলেকশন যাকে দেয়া হবে বা যে সিলেক্টেড হবে সেই অনেকটা মানে অলিখিতভাবে ইলেক্টেডও হয়ে যায়। সেই রকম বিষয়ের কারণে কি মনে হচ্ছে কিনা যে প্রার্থী নির্বাচনে অনেকটা দুর্বলতা থাকে বা যেই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া দরকার একজন প্রার্থী হওয়ার ক্ষেত্রে সেগুলো নজর দেওয়া যাচ্ছে না? আমি একটু ডিস্টার্ব করে একটা কথা বলবো যে প্রার্থী অনেক সময় গিয়েই বলে 1 ভোট পেলেও আমি মানে নির্বাচিত হব, প্রার্থী প্রথম বক্তব্য এটা অনেক ক্ষেত্রে। না শুনেন, একজন শেষ করব, প্রার্থী 1 মিনিট। নির্বাচনে জয়লাভ করার প্রথম যে বিষয় সেটি হচ্ছে আপনার ক্যান্ডিডেট কেমন, আপনার ক্যান্ডিডেট ক্যাপাবল কিনা, আপনার ক্যান্ডিডেটকে জনগণ পছন্দ করছে কিনা, তাই না? এবং ক্যান্ডিডেট আছে, আওয়ামী লীগ সবসময় রেডি রাখে যে এ না হলে ওর যদি সমস্যা হয় তাহলে আরেকজনকে করবে এইভাবে, কিন্তু বিএনপি তো একসঙ্গে 7 জনকে মনোনয়ন দেয় এক আসনে, তারপরে যে টাকা বেশি দেয় তাকে মনোনয়ন দিয়ে যে মানে ভালো মানুষটাকে মনোনয়ন না দেয় না। তো তখন হয় কি, তখন বিএনপি নেতাকর্মীদের মধ্যে একজন প্রতিক্রিয়া দেখা দেয়। আর আমাদের হচ্ছে দলের নিয়ম এবং আমাদের যে জননেত্রী শেখ হাসিনার যে কন্ট্রোল ক্যাপাসিটি দলকে, যে তার নির্দেশনা কিন্তু তার সিলেকশন, তার ডিসিশনকে সবাই অন করে এবং সবাই সেটাকে এক বাক্যে মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে, দলের প্রার্থীর জন্য করে না, করেন প্রতীকের জন্য।
যদি কোনো প্রার্থী যদি মনমতো নাও হয়, তাও কিন্তু সে মনে করে যে না, আমার প্রতীক নৌকা, বঙ্গবন্ধুর প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, সুতরাং এই আওয়ামী লীগের প্রতীক দলটির সম্মান রক্ষার্থে আমরা কিন্তু তখন সবাই কিন্তু এক হয়ে যাই। অসংখ্য ধন্যবাদ, শেষ করতে হবে। আমরা কিন্তু আমাদের মধ্যে অনেক মতবিরোধ থাকে, তারপরেও আপনারা এক হয়ে যান। একজন ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু বিএনপির এটা তারা যে শুধুমাত্র তারা বিক্রি করে সেটা আমরা দেখি। অসংখ্য ধন্যবাদ, আমাদের শেষ করতে হবে। তারা কিভাবে ক্যান্ডিডেট সিলেকশন করে। নাজমুল একটা কথা ভালো বলেছেন, এই কন্ট্রোল, জননেত্রী শেখ হাসিনার কন্ট্রোল তো এখন আর আওয়ামী লীগের মধ্যে নাই। 16 কোটি মানুষকেই কন্ট্রোল করা হয়েছে আর জিম্মি করা হয়েছে, আর রাষ্ট্র ব্যবস্থাপনার কন্ট্রোল, তারই ফল হচ্ছে বিজয় নৌকা মার্কার। জনগণের কাছে এর কোনো নেই। আর বাণিজ্যের কথা বলছেন, আমরা এক একটা আসনে গত জাতীয় নির্বাচন মানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 3 জন প্রার্থী প্রস্তুত রাখার পরও 18 থেকে 20টা আসনে নমিনেশন দিতে পারেন, ঢালাওভাবে রিটার্নিং অফিসাররা আমাদের মনোনয়নপত্র বাতিল করছিল, আপনি জানেন। হ্যাঁ, অর্থাৎ আমরা যোগ্য প্রার্থীকেই নমিনেশন দিচ্ছি এবং মাঠের কর্মীদেরকেই কাজ করছে। সমস্যাটা হচ্ছে যে আপনি উন্নত এমপি বাণিজ্য করছে, এখানে সমস্যা। শামীম হায়দার যে কথা বলছিলেন যে যদি সরকার নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু কতটা সেন্টারে নিয়ন্ত্রণ করবে যদি সব সেন্টারে আপনাদের কার্যকর ভূমিকা থাকে। এজেন্ট সহ জাতীয় সংসদ নির্বাচনের যদি চিত্র শামীম হায়দার পাটোয়ারি মনে থাকে, শিডিউল ঘোষণা হওয়ার পর থেকে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার করে আছে। আমার ঢাকা 10 আসনে 154 জন আমরা জেলের মধ্যে, আমি নির্বাচন করার কথা ছিল, আমি সহ 154 জন গ্রেপ্তার হয়ে যাই। একটা আসনে দায়িত্বশীল 154 জন নেতা ওয়ার্ড লেভেল, থানা লেভেলের গ্রেপ্তার হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমরা নির্বাচন করেছি। তার আগে হলো রাতে ভোট দিয়ে দিয়েছেন এবং নির্বাচন কমিশন শতভাগ ভোট ফলাফল ঘোষণা করে দিয়েছে। আওয়ামী লীগের বিজয় রক্ষা 3 জনকে অনুষ্ঠানে ভোট দেওয়ার সুযোগ নেই অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।